পরের দিনের প্রোগ্রাম প্রস্তুতি চলছে। সবাই মনোযোগ অন্যদিকে। সুপ্রিয়া আর প্রিয়া রান্নাঘরে, আনারুল আর মির্জা গল্পে মশগুল। কৃষ নিজের কাজ নিয়ে ব্যস্ত। এদিকে ঘণ্টাখানিক পর দরজার শব্দ। যারা আর ঈশান একসাথে ঘরে ঢোকে। যারা চোখ রাগে টকটকে লাল আর ঈশান দাঁত কেলিয়ে হাসছে। যারার হাতের সাথে ঈশানের হাত বাঁধা। ঈশা হেসে বলে, এ কি অবস্থা তোদের? হাত বাঁধা কেন? ঈশান কেক আর রঙের ব্যাগে টেবিলে রেখে নাটকের ভঙ্গিতে বলল, এই মেয়ের কাণ্ড তো দেখো। আমায় ফেলে আগে ভাগে চলে আসছিল। জানো কি হয়েছে? কথা শেষ করতে না দিয়ে যারা পেছন থেকে এক লাথি মারল ঈশানের পায়ে। ঈশান হোঁচট খেয়ে সোফাতে পড়ল আর সঙ্গে সঙ্গে যারা হাত বাঁধা অবস্থায় গিয়ে ওর গায়ে পড়ে গেল। ততক্ষণে আশেপাশে কেউ বড় ছিল না। মির্জা ঘরে তেল মালিশ করছে আর বাকিরা কৃষ দূরে বসে নিজেদের কাজে ব্যস্ত। ওখানে শুধু ভাই বোনেরাই ছিল। ঈশান মুচকি হেসে বলে, ও মা, তুই যদি আমার গোলে বসতেই চাস এভাবে লাথি মেরে বসা দরকার ছিল না তো। যারা ধমকে উঠল, কুকুরের বাচ্চা, আমায় হাত খোল। আজ যদি তোকে চাঁদের দেশে পাঠিয়ে না দে। এই লিসি, হাত খোল। এরা সবাই বসে বসে দেখবে। লিসি এগিয়ে গিয়ে হাতের বাঁধন খুলে দিল। যারা সঙ্গে সঙ্গে ঈশানের দিকে ঝাঁপিয়ে পড়ে একটা ঘুষি মারে। ঈশান দুহাত জোর করে বলে, ও আমার হবু শ্বশুর আব্বা, তোমার মেয়ে আমাকে মেরে ফেলল। সবাই একসাথে ওদের দিকে তাকিয়ে চুপ। আনারুল ধমকে উঠলে বলল, যারা এসব কি অসভ্যতামি? মারছো কেন ওকে? যারা গলা ছড়িয়ে বলল, বাবা তুমি তো ওর পক্ষে নিচ্ছ, আমি আদৌ তো তোমাদের আসল মেয়ে তো ইয়াবি। যারাকে পাশে বসে হেসে বলো, চুপ কর তো, বাদ দে, আগে শোন আমরা কালকে কি করব। ইয়াবি ওদের ঠান্ডা করে, কালকে করে করব সেই সমস্ত প্ল্যান ঠিক করে নিচ্ছে। এভাবে প্রায় 1 ঘন্টা মতন ওদের গল্প করে একটু পর সুপ্রিয়া এসে সবাইকে রাতের খাবারের জন্য ডাক দেন। সবাই ডাইনিং টেবিলে বসে। ঈশান এক পাশে বসে বলে, এই নাও কেক আর রঙের বস্তা। বাবা, এই রং কেনার জন্য আমার পুরো ঢাকার শহর ঘুরিয়ে ছাড়লো। প্রিয়া ব্যাগগুলো নেয়। মির্জা বেগম বলেন, লিসি কাল সকালে ছাদে গিয়ে এগুলো দিয়ে দিবি। লিসি, ঠিক আছে নানু। এবার সবাই নিজেদের মতো খেয়ে সবাই খাওয়া মন দিল। লিসির চোখ কৃষের দিকে দেখে সুপ্রিয়া কৃষকে ভাত মেখে খাওয়াচ্ছে। এই দেখে লিসি হতচকিয়ে যায়। আরবি পাশে পানি বাড়িয়ে দেয়। এই লিসি, কি হয়েছে? এই নে পানি। পানি খেয়ে লিসি আবার কৃষের দিকে তাকায়। দেখে কৃষ ওর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই লিসি লজ্জায় চোখ নামিয়ে নেয়। রাতের খাবার শেষ, সবাই যে যার ঘরে চলে যায়। আরবি ঘরে মেয়েরা গোল হয়ে বসে গল্প করছে। সুপ্রিয়া এসে ওদের মাঝে কেক দিয়ে যায়। যারা খুশিতে বলে, থ্যাঙ্কস বড় আম্মু, এটারই তো অপেক্ষায় ছিলাম। সুপ্রিয়া হেসে বলে, দ্রুত ঘুমিয়ে পড়িস, বেশি রাত জাগিস না যেন, বলে সুপ্রিয়া চলে যায়। মেয়েরা এবার গোল করে বসে সকালে কি করবে নিয়ে আলোচনা করতে থাকে। সুরভি, এই লিসি, কালকে কত সকাল উঠবি? লিসি, মনে হয় 4:30 দিকে। আরবি, এত সকালে কি করবি? তৃষা, আরে সকাল সকাল না দিলে পরে বসে বসে দুপুরে গাঁটটা পড়া রোদ খাবে। লিসি, ঠিক কথা। এই লিসি শোন, তুই শাড়ি পরে আলপনা দিবি। লিসি, কেন? জামা পরলে সমস্যা? লিসি, আরে তা না, শাড়ি পরলে তোকে মানাবে। আর আলপনা আর শাড়ি একদম পারফেক্ট কম্বিনেশন। তুই শাড়ি পরিস? সুরভি, হ্যাঁ, আমার লাল পাড়ে সাদা শাড়িটা পরিস, বেশ মানাবে তোকে। যারা, এমনিতেই ভাইয়ের বিয়ে, সব ভিডিও করা হবে। তুই যদি শাড়ি পরে আলপনা দিস আর সেটা ভিডিও হয় তাহলে দারুণ লাগবে, একদম শুরু থেকে পারফেক্ট। কাল সকালে আমি ভাইয়ার কাছ থেকে ক্যামেরা নিয়ে আসবো। আরবি, মানে কাল সবাইকে লিসির সঙ্গে সকাল সকাল উঠতে হবে, তাই না? সবাই একসাথে সবাই এত উৎসাহে লিসি রাজি হয়ে যায় শাড়ি পরে আলপনা দিতে। তারপর মেয়েরা যার যার রুমে চলে যায়। আরবি আর লিসি একসাথে ঘুমায়। রাত গভীর। সবাই যখন ঘুমিয়ে তখন কৃষের ঘরে আলো জ্বলছে। রাত 1টা পর্যন্ত চুপচাপ নিজে কাজ করে কৃষ ঘুমায়। রাত পেরিয়ে ক্ষীণ আলো জ্বালায় পড়েছে। সকাল 5টার কাছাকাছি। লিসি উঠে গেছে।
কোন কোন রং দিয়ে আলপনা দেবে সব গুছিয়ে নিচ্ছে সে। পাশে বসে থাকা আরবি মুখ চাপা দিয়ে বলে, সত্যি বলছি এত সকালে আমি কখনোই উঠিনি। এক এক করে বাকিরা উঠে পড়ছে। যারা আমি বুঝি না এত নিয়মের কি দরকার। লিসা চল তো ছাদে। যারা লিসি তোমরা একটু ছাদে ঝাড়ু দিয়ে দাও, আমি পুরো ছাদ জুড়ে আলপনা দিব। যারা ওকে চল লিসা। সুরভি আমি যাচ্ছি, এই নে রঙের বাটিগুলো নিয়ে চল সবাই। লিসি হাত ধুয়ে ফিরে এলো। আরবি ফিসফিসে বলে, এই দিশা চল ক্যামেরা নিয়ে আসি, আর সেই সাথে কাবিরের ঘুমটাও হারাম করি। দিশা যাচ্ছি বাবা। লিসি ঘরের বেডের ওপর শাড়ি আর সব কিছু রেডি করে রেখেছিল। তুই গুছিয়ে নে, আমরা ক্যামেরা নিয়ে আসছি। লিসি আচ্ছা, কিন্তু দূরত্ব আসবা। লিসি ঘরে গিয়ে শাড়ি পরতে শুরু করে। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে লাল রেশমি চুড়ি, খোলা চুল, হাঁটু ছোঁয়া, হালকা কাজল, ঠোঁটে মিষ্টি গোলাপি লিপস্টিক, একটা শান্ত স্নিগ্ধ সাজ, যেন ভোরের আলো নিজেই এক আলপনা। এদিকে আরবি আর দিশা এসে পৌঁছায় কাবিরের দরজায়। অনেকবার ডাকাডাকি করেও দরজা খুলে না। হঠাৎই আরবি মাথায় শয়তানি বুদ্ধি আসে, দিশা তুই শুধু চুপ করে থাকবি। আর তারপর হঠাৎ কাবিরের দরজা কান্না ভেজা কণ্ঠে, এই কাবির, দিশা খুব খারাপ লাগছে, মনে হয় আর বাঁচবে না, দরজা খুল ভাই। 1 মিনিটও যায় না, দরজা হুতুস করে খুলে যায়। কাবির, দিশা কি হয়েছে আমার দিশা? আর তখনই দিশা আর আরবি মুখ চাপা দিয়ে হাসতে থাকে। কাবির, আরে আরবি, মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। দিশা তোমায় কিছু হয়নি তো? দিশা হেসে বলে, আরে আমায় কিছু হয়নি, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি দেখো। আরবি, তোকে ভালোই ভালোই ডেকেছি, কতবার উঠলি? দিশা চলো ক্যামেরা দাও। কাবির শান্তভাবে, ক্যামেরা আমার কাছে নেই, যেটা আছে ওটা নষ্ট হয়ে গেছে, ভাইয়াকে আনতে বলেছিলাম, কিন্তু আমি এখনও নিইনি ভাইয়ার কাছ থেকে, ভাইয়ার কাছেই আছে, ওটা আনো। আমি তো এখনও ফ্রেশ হইনি, তোরা আমার ঘুম একদম উড়িয়ে দিলি। আরবি, এইবার কে যাবে ক্রিস ভাইয়ার ঘরে? ও এখনও উঠছে কি না কে জানে। কাবির, আমার ভাই তো তোদের মতো না, ভোরে উঠে মর্নিং ওয়াক করে গেছে, দেখ এতক্ষণে উঠেই পড়েছে। তিশা আর আরবি ক্রিসের ঘরের দিকে হাঁটতে থাকে, আর অন্যদিকে লিসি সেজে রেডি হয়ে ছাদে যেতে বের হয়। একই সময় ক্রিস বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতে তার চোখ পড়ে বাম দিকে হেঁটে যাওয়া লিসির দিকে। সাদা শাড়ি, খোলা চুল, হাতের রং আর চুড়ির ঝলকানি। লিসি ধীরে ধীরে চলে যায়, আর ক্রিস দাঁড়িয়ে দেখে। নিজে মনে মনে বলে ওঠে, তেজ আছে বলতে হবে, না থাকলে এই ক্রিসের চোখ আটকাতো না। অন্যদিকে ক্রিসের ঘরের সামনে দাঁড়িয়ে তিশা আর আরবি উঁকি মারছে। ক্রিস কিছু না বলেও চুপি চুপি ওদের পাশে দাঁড়িয়ে। ক্রিস এসে পিছন থেকে বলে, কি হয়েছে, এভাবে উঁকি মারছিস কেন? আরবি, ভাইয়া আছেন কি না দেখছি। ক্রিস ভুরু উঁচিয়ে, কি দরকার ভাইয়ার কাছে? তিশা, এত প্রশ্ন করো না, ভাসুরের কাছে ক্যামেরা নিতে এসেছি। ক্রিস হেসে, ভাবি আমি তো তাহলে তোমাদের পিছনে? ওরা দুজনের পিছনে থাকে। ক্রিসকে দাঁড়িয়ে দেখে, ভুরু তোলা চোখে। ক্রিসকে হঠাৎ পেছন দেখে ওরা দুজন তো ভয় পেয়ে যায়। আরবি হেসে, আহ তুই এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তিশা, আমার তো জানটাই যাওয়ার জোগাড়। ক্রিস, কি করবি ক্যামেরা দিয়ে? আরবি, লিসি আলপনা দেবে, ভিডিও করব, দাও না, না হলে ও তো ছাদের কাজ শুরু করে ফেলবে। ক্রিস তোরা যা, আমি নিয়ে আসছি। ফ্রেশ হয়ে নিয়ে আগে। আরবি, দ্রুত আসবে কিন্তু। ক্রিস ঘরে চলে গেল। আরবি আর তিশা চলে যায় ছাদে। এখানে কাবির আগে থেকে দাঁড়িয়ে, কই ক্যামেরা? তিশা, তোমার ভাই আনছেন। এইদিকে লিসির মুখ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আরবি ঠাট্টা করে বলে, কখন দিবি আলপনা রে লিসি? লিসি, এই তো সব গুছিয়ে ফেললাম, এখন দিব। একটু পরেই ক্রিস ছাদে আসে, এক হাতে ক্যামেরা আর এক হাতে ল্যাপটপের ফুলমালা। সবাই চমকে তাকায়। কাবির ভাইয়া, তুই ফুলের মালা কার জন্য এনেছিস? ক্রিস কোনো জবাব না দিয়ে এগিয়ে যায় লিসির দিকে। ফুলের মালাটা তুলে ধরে বলে, এটা নাও, মাথায় দাও। লিসি একদম থমকে গেছে, বাকিরা অবাক। ক্রিস হাসে,
কি হয়েছে? মা দিতে বলেছে। ধরো। লিসি ফুলের মালাটা হাতে নেয়। লিজাতে আমি পরিয়ে দিচ্ছি। লিজা লিসির মাথায় ফুলের মালা পরিয়ে দিল। একদম পারফেক্ট লাগতে শুরু করে ওকে। সময় ছাদে চলে আসে সুপ্রিয়া, হাতে ট্রেটে করে চা, কফি আর স্ন্যাক। যারা ওকে বড় মা, তুমি উঠে পড়েছ? সুপ্রিয়া, আমার ছেলে মেয়েরা ভোরে উঠে কাজ করবে আর মা ঘুমাবে, তার ওপর আজ তো বিয়ের ঘর, কাজের শেষ নেই। নে তোরা এখান থেকে চা নিয়ে নে। চোখ পড়ে লিসির দিকে, মুচকি হেসে কিরিশের দিকে তাকায়। সবাই চা নিয়ে নিচ্ছে। আরবি, লিসি আগে চা খেয়ে মুড ঠিক কর, তারপর আলপনা দিবি। লিচি চা নিতে গেলে চোখে পড়ে পাশে রাখা কফির মগ। তিশার পাশে থেকে খোঁচায়, লিসি কিরিশকে দিয়ে বেশি ভাবিস না, আমরা সবাই তোকে ওর কাছেই পাঠাবো। তাদের এক পাশে কিরিশ বসে আছে একটা আরামদায়ক সোফায়, মাথার উপর ছাউনি দেওয়া, পাশে কুলার ফ্যান ঘুরছে ধীরে। ল্যাপটপ খুলে নিশ্চিন্তে বসে আছে সে। লিচি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে কফির মগটা তুলে নেয় হাতে। পায়ে পায়ে এগিয়ে যায় কিরিশের দিকে। তার পায়ের শব্দ কিরিশ মুখ তুলে তাকায়, আর সেই দৃষ্টি আটকে যায় সাদা শাড়িতে লিসি, মাথায় ফুলের মালা, হাতে রঙের ছোঁয়া। কফির মগ হাতে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে। কিরিশ নিজের চোখ আর ফেরাতে পারে না। তার মনে হয় এই মেয়েটা তার জীবনের অর্ধাঙ্গিনী। এই মেয়েটা যেন আজই তারই জন্য সাজানো একটা সকাল নিয়ে আসছে। একটা নিঃশব্দ অনুভূতি চারপাশ ছড়িয়ে পড়ে। কেউ কিছু বলে না। লিসি এগিয়ে যায় কিরিশ কাছে। ভাইয়া, আপনার কফি। কিরিশ লিসির হাত থেকে মগটা নিয়ে ধীরে ধীরে পা থেকে মাথা পর্যন্ত ওকে দেখে, এত কাছ থেকে, এত গভীরভাবে দেখে যেন তার চোখে আটকে গেছে সময়। লিচি লজ্জায় চোখ নামিয়ে নেয়, চুপচাপ ওখান থেকে চলে যায়। তারপর শুরু হয় লিসির আলপনার কাজ। আর্ট করে শাড়ি পরে বসে গেছে ছাদের মাঝখানে, নিজস্ব বুদ্ধিতে হাতে তুলে নিচ্ছে রং, তুলির ছয় আঁকছে নানান চিত্র। ছাদের থামে বসে বাকিরা সবাই তার কাজ দেখছে। আর এক কোণে ছায়া ঢাকা নরম ছোপায় বসে ক্রিস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে তাকিয়ে আছে, শুধু তাকিয়ে লিসির দিকে। সকালে হালকা বাতাসে লিসির সামনে চুলগুলো দুলে উঠছে, সূর্যের মিষ্টি আলো তার মুখে পড়ছে, একটা অদ্ভুত আলোকছটা তৈরি হয়। ক্রিস মনে মনে ভাবে, অর্ধাঙ্গিনী বলে ভুল হবে না, তবে এখনো হয়নি। এই ফুরফুরে বাতাসে মৃদু রোদ, কফির গন্ধ আর সামনে বসে থাকা সেই মেয়ে, সব কিছুই যেন ক্রিসের নিঃশব্দ ভালোবাসার অংশ। প্রায় 1 ঘন্টা পরে বাকিরা একে একে ছাদ থেকে চলে যায়। শুধু আরবি, সুরবি আর কাবির বসে আছেন লিসির আশেপাশে। হঠাৎই কাবিরের অনেক মনোযোগ লিসি আলপনা দেখে দেখে। ক্রিস একটু জোরে বলে, কাজে যদি এত ফোকাস করতিস তাহলে আজ আমার জায়গায় তুই থাকতিস। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, এখানে কথা আছে। কাবির হেসে বলে, আরে ভাইয়া, মানুষের তো সেই স্বভাব, যেটাতে ফোকাস করা উচিত সেটাতে না করে যেটাতে না করা ভালো সেটাতেই করে। আরবি সঙ্গে সঙ্গে বলে, দ্যাটস গুড পয়েন্ট। যেমন পড়াশোনায় ফোকাস করা ভালো, কিন্তু আমরা করি মোবাইল, তাই না সুরভি? সুরভি কিছু না বলে শুধু হেসে বুড়ো আঙ্গুল উঁচু করে দেখায়। এদিকে কাবির গিয়ে বসে ক্রিসের পাশে। ওরা দুজন কথা বলতে থাকে, আর দূরে সকালের আলোতে বসে লিসি নিঃশব্দে আঁকতে থাকে তার স্বপ্ন, তার আলপনা। প্রায় 3.5 ঘন্টা পর লিসি আঁকা শেষ হয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর তার পেছনে পড়ে থাকে রঙে মিশে যাওয়া একটা ভোরবেলা, আর কেউ একজন চোখে আটকে যাওয়ার ভালোবাসা। লিসি আলপনা শেষে টুকরোটা আঁকা শেষ করে উঠে দাঁড়াতে আরবি হালকা করে উঠে পিঠে একটা চাপড় মেরে বলে, সাবাস, এই না হলে আমার শিষ্য। সুরভি চট করে বলে, তোর শিষ্য হলো কিভাবে? তুই কি নিজের আলপনা দিতে পারি? আরবি রাগী সুরে, আরে দিতে না পারি, লিসিকে পানি এগিয়ে দিয়েছি, ও যা যা বলেছে সেটা করেছি, তাই আমি মাস্টার। কাবির হেসে বলে, এই শুনে তো মনে হচ্ছে লিসি না আরবির শিষ্য, লিসি মাস্টার। সবাই হেসে ওঠে, কেবল লিসি এক কোণ থেকে সিরিয়াস লুকে তাকিয়ে থাকে কাবিরের দিকে। সেই চোখে এমন চাপা
কড়া ভাব থাকে, সেটা দেখে কাবেরীর সঙ্গে সঙ্গে আবার কাজে মন দেয়। লিসি একটু চুপ করে দাঁড়িয়ে বলে, শেষ পর্যন্ত শেষ হলো। বেশি সুন্দর হয়নি তাই না? সুরভি এগিয়ে এসে, কে বলেছে? যে দেখবে সে পছন্দ না করে পারবে না। আরবি, অবশ্যই সুন্দর হয়েছে। তুই পুরো ছাদে দিয়েছিস রং ডিজাইন, সব কিছু পারফেক্ট। ঠিক তখনই তিশা আর সুপ্রিয়া ছাদে চলে আসে। তিশা চমকে উঠে, ওয়াও কি সুন্দর লাগছে। লিসি, আসলেই তুই ট্যালেন্টেড। সুপ্রিয়া এক মুহূর্তে তাকিয়ে থেকে বলে, আমি তো খেয়ালই করিনি, খুব সুন্দর হয়েছে লিসি। লিসি, থ্যাংক ইউ মামি। সুপ্রিয়া এবার ছেলেদের দিকে তাকিয়ে একটু জোরে বলে, কৃষ নিচে চলে আয় খেতে, তোর বাপ তোকে ডাকছিল। গার্ডেনে খেয়ে যেতে বলেছে, রোদ বেড়েছে, গরম লাগছে। কাপির তুইও আয়। এদিকে লিসি দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে। তিশা খেয়াল করে, কি হয়েছে, এভাবে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? লিস, না কিছু না, অনেকক্ষণ বসেছিলাম তো একটু ব্যথা করছে। সুপ্রিয়া চট করে বলে, দেখেছ মেয়ের কাণ্ড, মাঝে ব্যথা করছে বলছে না। আমি তো বলেছিলাম এক নাগাড়ে বসে বসে দিতে যাস না, না হলে মজা পা মাথা সব ব্যথা করবে। লিসি, তেমন কিছু হয়নি মামি। সুপ্রিয়া চোখ ছোট করে, চুপ করো, হাঁটতে পারবি তো? লিসি সোজা হয়ে উঠে, অবশ্যই। সুপ্রিয়া হেঁটে এতে দেখা দেখি আরোহী, আরে বড় আম্মু, এই তুম কেয়ার কাটতা হে। সুপ্রিয়া, আরবি তুই চুপ কর। লিসির মুখে কিছু না বললেও ভিতরে জানে এতক্ষণ পায়ের ব্যথা সহ্য করেই সে আলপনা দিয়েছে, এখন গটগট করে হাঁটা অসম্ভব, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুপ্রিয়া মুচকি হেসে বলে, পারবি না আমি জানি, এখন তুই এই ছাদে দাঁড়িয়ে থাকবি। লিসির চোখে হালকা জলে ঘনত্ব তৈরি হয়। আজ যেন মনে পড়ে যায়, মা যদি থাকতো, তাকে এমন করে বলতো বুঝি। লিসি মুখ নিচু করে বলে, আমি চলে যাব মামি। সুরভি আরবি আপুরা তো আছে। সুপ্রিয়া এবার একটু কড়া হয়ে, হবে না, এখন যা বলছি তাই করবি। ঘরে গিয়ে শাড়ি বদলে আয়। কৃষ, তুই লিসিকে ঘরে নিয়ে যা, আর বাকি সবাই নিচে খাওয়ার টেবিলে আয়। যদি দেখি একজনও কম, তাহলে আজকে আমি কাকে কি করব সেটা তোরা জানিস না, আর যদি নিজেও জানিস না, চলে আয় নিচে সব কয়টা। সুপ্রিয়া বেশ ধমকের সুরে বলে যা বলার, তারপর নিচে চলে যায়। তার গলার কণ্ঠ আদর আর রাগ একসঙ্গে ছিল। তারপর বাকি সবাইও একে একে যেতে থাকে। লিসি একা ফেসে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। সুরভি, নিচে চল, না হলে মনে হচ্ছে আজ না গেলেও একটা মারও নিচে পড়বে না। আরবি, ঠিক কথা, সব আমাদের পিঠেই পড়বে। কবি, কথা বলিস না, চল। ভাইয়া তুমিও দূরত্ব এসো। লিসি, উঠো। লিসি মনে মনে জলে একে এক চাপা অভিমান, আমি কেন এই রাক্ষসের হাতে পড়ি? মামি ভাবছে এই গোটা বাড়ি শুধু উনি নিষ্পাপ ব্যক্তি, আর আমার মতো ছোট মানুষকে এত বড় রাক্ষসের হাতে তুলে দিয়েছে। সবাই চলে গেলে কৃষ এগিয়ে আসে। লিসি দাঁড়িয়ে, চোখ নামিয়ে, কিছু করতে হবে না, আমি একা চলে যাব। কৃষ ঠান্ডা গলায় বলে, লিসি, শ্যামা, কি ভুলে গেছো সেই দিনের কথাগুলো, নাকি আমিও আবার মনে করিয়ে দেব? লিসি মুখ থমথমে, সে কিছুই বলে না, একবার তাকায়, চোখ নামিয়ে নেয়। কৃষ এগিয়ে, আমি যা করছি তাই করতে দাও। লিসি আবার চোখ বড় করে তাকায়, কি করবেন আপনি? কৃষ ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল হাসি এনে বলে, তোমাকে তুলে এই ছাদ থেকে ফেলে দিব। লিসি থমকে, কি আজব মানুষ রে বাবা, আগেও তো শপিং মল থেকে ফেলতে চেয়েছিলেন, এবার ছাদ থেকে? কৃষ ঠান্ডা গলায় গম্ভীর হয়ে, একটা কথা বলবে? আমি সবাইকে বলে দেব এই রাতের কথা। এই কথা শুনে লিসির চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী। সে বুঝে গেছে হাওয়া গরম, এখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ। তারপর নিজের গলা শক্ত করে বলে, আপনি এমন কেন, আমার সঙ্গে এমন করেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখনই কৃষ একবার তাকায়, চোখে আগুন ঠান্ডা একসঙ্গে। তারপর ধীরে বলে, তুমি আমার কোনো ক্ষতি করনি লিসি, তুমি শুধু একটা ভুল করেছ, আমার চোখে পড়েছ, আর এখন তুমি আমার চাইলেও পালাতে পারবে না। লিসি চমকে ওঠে, কি? কৃষ তাকিয়ে থাকে, কিছু না, এবার চুপ করো। হুট করে কৃষ লিসিকে কোলে তুলে নেয়। লিসি, আরে কি করছে? আপনাকে শুধু বলেছে আমাকে ঘরে পৌঁছে দিতে, কোলে করতে
বলেনি। ক্রিস পচা চালে ভাত খেয়ে মানুষ হয়েছ, নামিয়ে দিলে ধপাস করে পড়ে যাবে। গায়ে তো কোনো অস্তি স্বস্তি নেই। চুপ থাকো। ক্রিসের কণ্ঠে হালকা ধমকের সুর ছিল, আর তার চোখে এক অদ্ভুত শান্ত দম্ভ। লিসি ভ্যাকাচাকা খেয়ে চুপ করে যায়, মুখে আর কথা নেই। সিঁড়ি দিয়ে নামার সময় পাশে আয়নাতে নিজেদের প্রতিবিলম্ব পড়ে। ক্রিস চোখ সরাতে পারে না। লাল পাড়ের সাদা শাড়িতে লিসি হাতে রেশমি চুড়ি। এই দৃশ্য যেন এক নববধূকে কোলে করে নিচ্ছে সে। ক্রিসের ঠোঁটে চাপা হাসি। এই দৃশ্যটা সে দেখতে চায় বারবার, কিন্তু দূরে একজোড়া চোখ সবটা দেখছে। চোখে অভিমান, ক্ষোভ আর না বলা কিছু। সে আর কেউ নয়, স্বয়ং আনোয়ার। ক্রিস লিসিকে ঘরের ভিতর নামিয়ে দেন। দরজার পাশে দাঁড়িয়ে হুমকি সুরে বলে,